সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচন, যেটিকে ইংরেজিতে বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংক্ষিপ্তভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন। এখন এই বিষয়টি যেহেতু আমাদের সংসদীয় গণতন্ত্রে বা আমাদের বিগত শাসন ব্যবস্থায় বা নির্বাচনে অনুপস্থিত ছিল, এটি একেবারেই আমাদের জন্য নতুন বিষয়। কিন্তু এই বিষয়টির ভালো খারাপ, কেন প্রয়োজন নয়, কি লাভ কি ক্ষতি, এই বিষয়ে কোনো রাজনৈতিক দল যাদের কাছে তারা ভোট চায় সেই সাধারণ মানুষকে বোঝাতে চেষ্টা করেছে বলে আমি আসলে দেখার সুযোগ পাইনি। একটা নতুন বিষয়কে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সেটির ভালো খারাপ সেটি সবাইকে জানাতে হবে, যারা এর সাথে জড়িত তাদেরকে জানানো অবশ্যই কর্তব্য। কিন্তু বাংলাদেশে এই চর্চাটির যে অভাব আছে সেটি বিগত সময়েও ছিল, এখনও তার কোনো পরিবর্তন বা উন্নতি আমরা লক্ষ্য করিনি। একই রকম পদ্ধতিতেই আমরা শুধু ভোট চাই, একই রকম প্রচার প্রচারণাই চলছে, কিন্তু কেউ খুলে এর পক্ষে বা বিপক্ষে কিছু বলছে না। এই বিষয়টি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দ্বিমত আছে, তারা এটির বিপক্ষে। বাংলাদেশে যে চলমান ভোট প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সংসদ সদস্য নির্বাচন করা হয় বিএনপি সেই প্রক্রিয়ার পক্ষে। অপরদিকে জামাত ইসলাম এবং নতুন যে দল এনসিপি, তারা নতুন যেই পদ্ধতির কথা বলছে পিআর সিস্টেম বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচনের যে পদ্ধতির কথা বলছে সেটির পক্ষে মত দিয়েছে। আজকের আলোচনায় আমরা এই পদ্ধতিটি কি, এর কি লাভ কি ক্ষতি সে বিষয়ে একটু আলোচনার চেষ্টা করব। ভিডিওটির পুরোটি দেখুন। পিআর সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে এখানে একটি রাজনৈতিক দল সংসদে ওই পরিমাণ আসন পাবে সমগ্র বাংলাদেশে তারা যেই পরিমাণ ভোট পেয়েছে। তার মানে যদি একটি নির্বাচনী এলাকায় কোনো প্রার্থী বা কোনো প্রতীকের প্রার্থী যদি বিজয়ী হয় তাহলে শুধু সেখানেই নয়, জাতীয় নির্বাচনকেও প্রভাবিত করবে। সেটি কেমন? ধরে নেই সারা বাংলাদেশে যত ভোটার আছে তারা মোট 100%। এখন এখানে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 40% ভোট পায়, তার মানে 100 ভোটের 40টি ভোট, তাহলে জাতীয় সংসদের 300 আসনের 40% বা 40% আসন তারা লাভ করবে। তার মানে জাতীয় সংসদে 300 আসনের 40%, 120টি আসন তারা পাবে। তাহলে বাকি 180টি আসনের কি হবে? বাকি 180টি আসন তারা পাবে যারা বাকি 60% ভোট পেয়েছে। ব্যাপারটি যদি আরও পরিষ্কার করি তাহলে বাংলাদেশের মোট যে ভোটার আছে, হালনাগাদ তথ্য অনুযায়ী বাংলাদেশে এবছর ভোটারের সংখ্যা প্রায় 12.5 কোটি। ধরে নিই তাদের মধ্যে 70% মানুষ বা 70% ভোটার ভোট দিয়েছে, বাকি 30% ভোট কেন্দ্রে যায়নি বা ভোট দেয়নি। তাহলে এই 70%কেই ধরা হবে 100, এবং এই 70%কেই 100 ধরে যত শতাংশ ভোট যেই রাজনৈতিক দল পেয়েছে সংসদে 300 আসন থেকে তত শতাংশ সিট তাদেরকে বরাদ্দ করা হবে। ব্যাপারটি কিন্তু খুবই সহজ, কিন্তু রাজনৈতিক দলের যে দায়িত্ব এই জিনিসটি সাধারণ মানুষ পর্যায়ে পৌঁছে দেওয়া, তাদেরকে বুঝিয়ে বলা যে এটির ভালো খারাপ দিকগুলো, সেটি তারা কেন করছে না সেটি আমার বোধগম্য হচ্ছে না। আশা করি এখন আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। এই পদ্ধতিটি যে শুধু বাংলাদেশেই আলোচনা হচ্ছে ব্যাপারটি কিন্তু মোটেও তা নয়, এটি কোনো নতুন পদ্ধতিও নয়। বিশ্বের অনেক দেশে এই পদ্ধতিতে ভোট হয়, তার মধ্যে জার্মানি, নেদারল্যান্ড, সুইডেন, ইসরায়েল ইত্যাদি রাষ্ট্রগুলোতে এই পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারে এই পদ্ধতির যে ভালো দিক যে খারাপ দিক সেগুলো নিয়ে একটু আলোচনা করি। সবার আগে ভালো বলতে হয়, তাই ভালো দিকটি সবার আগে বলি। আমাদের যে গতানুগতিক নির্বাচন, সেখানে আপনি যে প্রার্থীকে নির্বাচিত করছেন আপনার ভোটটি কিন্তু ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। জাতীয় নির্বাচনে আপনার ভোট আর খুব বেশি প্রতিফলন ঘটাচ্ছে না যদি না আপনার ভোট দেওয়া প্রার্থীর দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আরেকটু বুঝিয়ে বলি, মনে করুন আপনি রহিম সাহেবকে ভোট দিয়েছেন, তিনি আপনার এলাকায় এমপি নির্বাচিত হয়েছেন, কিন্তু রহিম সাহেবের দল কাঁঠাল মার্কায় নির্বাচন করেছিল এবং সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে ব্যর্থ হয়েছে। তাহলে যেটি হবে, আপনার ভোটটি সংসদে খুব বেশি কার্যকর হবে না। কিন্তু যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে আপনার ভোটটি আপনার এলাকায় কম, সংসদে বেশি কার্যকর হবে।
সেটি পরবর্তী আলোচনায় বলছি। যেমন বাংলাদেশে এখন প্রায় 12 কোটি ভোটার, সেটি আগেই বলেছি। এখন এই 12 কোটি ভোটারের মধ্যে বর্তমান যে পদ্ধতিতে আমাদের ভোট হচ্ছে, সেখানে এই 12 কোটি ভোটারের মধ্যে যদি 6 কোটি ভোটার কোনো রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে দেয়, তাহলে সংসদে সে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে। অন্য অন্য ছোট দলগুলোর তেমন কিছুই বলার থাকবে না, কারণ সংসদে তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি। কিন্তু এই পিআর পদ্ধতিতে যেটি হয় সেটি হচ্ছে অন্য ছোট দলগুলো তাদের যেই অংশগ্রহণ সংসদে নিশ্চিত করতে পারে। যেমন ধরে নেই কোনো একটা ছোট দল কুমির পার্টি, এই কুমির পার্টি সারা বাংলাদেশের সমগ্র ভোটারের 3% ভোট পেয়েছে। তার মানে সংসদের মোট যে আসন, সেই আসন থেকেও তারা 3% আসন পেয়ে যাবে। তার মানে 300 আসন থেকে 9টি আসন তারা পেয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেল কোনো অঞ্চলেই তাদের প্রার্থী জয়যুক্ত হয়নি, কিন্তু জাতীয় সংসদে তারা ঠিকই 3টি আসন পেয়ে গেল। ব্যাপারটা একটু মজার লাগছে না? এর ফলাফল যেটা হয়, কোনো সরকার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আর সংসদে বসতে পারে না। সুতরাং কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়ার যে ব্যাপারটি, সেটিতে তাদের যে ক্ষমতা, সেটি অনেকাংশেই খর্ব হয়। সুতরাং যেটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্যান্য ছোট দলগুলোর সাথেও বসে তাকে সিদ্ধান্ত নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে হয়, এটি তার তত্ত্বগত দিক থেকে শুনতে বেশ ভালো ঠেকছে। এবার এই পিআর পদ্ধতির যেই বিরোধিতা আছে সেটি সম্পর্কে কিছু বলি। যেহেতু পিআর পদ্ধতিতে ভোট হলে একটি একক দলের সংখ্যাগরিষ্ঠতা লাভ করা সংসদে বেশ কষ্টসাধ্য, এমনকি প্রায় অসম্ভব হতে পারে, সুতরাং সেখানে সংসদে জোট গঠন করার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে হয়। তার মানে যেসব ক্ষেত্রে সরকারের অনেক সমর্থন প্রয়োজন, সেই সমর্থনগুলোতে সে কম সমর্থন লাভ করে তার নিজের দলের, যেহেতু অন্য অন্য দলের উপরে তাকে নির্ভর করতে হয়। সুতরাং খুব কঠিন বা শক্ত সিদ্ধান্তগুলো, চ্যালেঞ্জিং সিদ্ধান্তগুলো সে আর নিতে পারে না। এই সরকার হয় খুবই দুর্বল প্রকৃতির সরকার, যেটি বড় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু দুর্বলতার পরিচয় দেয়। আরেকটি সমস্যা হচ্ছে, যেহেতু একটি ছোট দল বা যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদে যাওয়ার কোনোদিন স্বপ্নই দেখেনি, সে যখন পিআর পদ্ধতিতে সংসদে আসন নিয়ে চলে যায়, তখন সংসদের যে সিদ্ধান্তকে প্রভাবিত করার যে ক্ষমতা সে পায়, যেহেতু সে ছোট দল, সুতরাং সে প্রভাবিত হওয়া বা অন্য দলে একত্রীভূত হয়ে যাওয়ার যে সম্ভাবনা থাকে, সেটিও সরকারকে ভীষণ রকম চাপ এবং দুর্বল করে দিতে পারে। পিআর পদ্ধতির আরেকটি সমস্যা হচ্ছে, আপনার এলাকায় আপনি যাকে ভোট দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি নির্বাচন করবেন বলে মনস্থির করলেন, দেখা গেল সেই দল সংসদে খুব কম সংখ্যক ভোট পেয়েছে এবং কম সংখ্যক আসন পেয়েছে, যার ফলশ্রুতিতে আপনার পছন্দের ওই ব্যক্তি আপনার এলাকার মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আপনি আর তাকে দেখতে পেলেন না। তার মানে তাকে আর নির্বাচিত করার সুযোগ পেলেন না। তাহলে যেটি হয় যে আপনার এলাকার বাইরের কোনো মানুষ যদি আপনার এলাকায় এমপি হিসেবে পরবর্তীতে চলে আসে, সে আপনার এলাকা সম্পর্কে জানবে না, আপনার ভালো মন্দ দেখার সুযোগ সে পাবে না। আপনার সুখ দুঃখের যে কথাটি আপনি তাকে বলার সুযোগ পেতেন পরিচিত মানুষ হলে, সেটি হয়তো নাও পেতে পারেন। এটি হচ্ছে এই পিআর পদ্ধতির সবচেয়ে বড় সমস্যা। কারণ জনসমর্থন ঠিকই পাচ্ছে সরকার, কিন্তু জনপ্রতিনিধি যিনি, তার সাথে জনগণের বা ভোটারদের যেই দূরত্ব, সেটি সৃষ্টি হতে পারে চরমভাবে। বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থা, যেটি 1991 সালে পুনঃপ্রতিষ্ঠিত হয়, এর পরে সবচেয়ে সুন্দর ক্ষমতা হস্তান্তর হয়েছিল, যেটা বিশ্লেষকরা বলেন 2001 সালে। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি তারা ভোট সংখ্যা প্রায় সমান পেয়েছিল। আপনি জানেন কি, 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি সমান সংখ্যক ভোট পেয়েছিল। তার মানে দুইটি দলই 40%-এর উপরে ভোট পেয়েছে। কিন্তু আসন সংখ্যায় বিএনপি পেয়েছিল 190-এর উপরে এবং আওয়ামী লীগ পেয়েছিল 60-এর উপরে। তার মানে এই যে 130টি আসনের পার্থক্য, কিন্তু ভোট সংখ্যার পার্থক্য ছিল মাত্র 0 অল্প কিছু শতাংশ। তাহলে এই যে মজার ইকুয়েশনটি আমরা দেখতে পেলাম,
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে হয়তো আওয়ামী লীগ বিএনপি দুজন সমান সমান সংখ্যক আসন সংসদে পেত। সেটি হয়তো বাংলাদেশের রাজনীতির চালচিত্রকে নতুন করে লেখার একটি সুযোগ দিত। এখন এই যে আলোচনা পিআর পদ্ধতির ভালো খারাপ সুবিধা অসুবিধা আমি চেষ্টা করলাম আপনাদের বোঝাতে। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোন পক্ষে যেতে চান, কোন পদ্ধতিতে ভোট করলে আপনাদের সুবিধা হয়। অবশ্যই ভোটার হিসাবে আপনারা আপনাদের নিজের স্বার্থ দেখবেন, রাজনৈতিক দলের স্বার্থ নয়। এরকম আরও তথ্য জানতে চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।